পড়ছিলাম প্রণয়ের রূপকথা। কলমে ফাতেমা তুজ। পর্ব সংখ্যা ৪। সকালটা বড় তিক্ত হলো কুহুর নিকট। ব্যথায় শরীরের তপ্ততায় বিছানা থেকে উঠতেই পারল না। ওকে ডাকতে এসে রাত্রি আঁতকে উঠল। এ কি অবস্থা! এত জ্বর কি করে হলো রে? গতকাল রাতে পড়ে গিয়েছিলাম রাত্রিপু। পড়ে গিয়েছিস? ওষুধ খাসনি? না। কেন? পাগল তুই? শরীরের হাল খারাপ করছিস কেন? আমাকে একটু ওষুধ এনে দেবে রাত্রিপু? আমি ঠিক হয়ে যাব। কাউকে কিছু বলো না। বলবো না কেন? জানো তো মায়ের অবস্থা, টেনশন করবে। রাত্রি হতাশ হয়ে উঠে পড়ল। তার মামতো বোনটা ভীষণ আদরে। ও যখন এখানে আসে তখন বেশিরভাগ সময় কুহুর সাথেই থাকে। যদিও দুজনের মাঝে কয়েক বছরের তফাৎ আছে, তবুও ওদের সম্পর্কটা অনেকটাই বন্ধুত্বের। রাত্রিও ভীষণ ভালোবাসে মেয়েটাকে। কুহু শুয়েই রইল, উঠতে পারল না। রাত্রি এলো মিনিট দুয়েক বাদেই, হাতে ওষুধ। উঠে পড়, ওষুধটা খেয়ে নে বলে কুহুকে ধরে ওঠালো রাত্রি। প্যাকেট থেকে ওষুধ নিয়ে মেয়েটির মুখে তুলে দিল। পানির গ্লাস হাতে নিয়ে পানি দিয়ে ওষুধ গিলে নিল ও। গ্লাসটা রাখতে গিয়ে রাত্রে খেয়াল করলো টেবিলে ব্যথার ওষুধ রাখা। ও ভ্রু কুঞ্চিত করলো। এ কিরে, তোর এখানে তো ওষুধ ছিল, আমাকে দিয়ে আনালি আবার? এ কথার জবাব দিল না কুহু। রাত্রি যেন বুঝে নিল অনেকটাই, তাই তো শুধালো, ওষুধ কি দীপ্রভাই দিয়েছে? হ্যাঁ বোঝাতে মাথা কাত করলো কুহু। রাত্রি পুনরায় হতাশ হলো। একটুখানি থেমে থেকে বলল, তুই কি সবসময় এমনই করবি? জানি না রাত্রিপু। তোর রাগ হয় কার ওপর? দীপ্রভাইয়ের উপর? কেউ উত্তর দেয় না, মৌন থাকে। রাত্রি ওর বাহু স্পর্শ করে বলে, রাগ থাকলেও রাখিস না, দীপ্রভাই খারাপ না, শুধু বিয়েটা শেষ সময়ে ভেঙে সবটা তালগোল করে ফেললো। আমি বিয়েটা নিয়ে ভাবি না রাত্রিপু, জানি, তবু তোর মনের অবস্থা ঠিক করার জন্য বললাম। রাগ রাখিস না বোন, স্বাভাবিক হ, দেখবি সব ভালো হবে। আদরের সহিত গাল স্পর্শ করেই দিল রাত্রি। কুহু অল্প একটু ঠোঁট প্রসারিত করলো, সেই সাথে মনকে বোঝালো সে স্বাভাবিক হবে। দীপ্রভাই আর তার বিয়ের ঘটনা কেবল একটা দুঃস্বপ্ন, আর দুঃস্বপ্ন মনে রেখে কষ্ট পাওয়া বোকামি। কুহু তো তার বাবার চালাক মেয়ে হবে। বাবা সবসময় বলতেন কুহুটা একদিন অনেক চালাক হবে, শুধু সময়ের অপেক্ষা। সত্যি তাই, কুহু চালাক হবে। তাই তো মনে মনে আওড়ায়, হ্যাঁ বাবা, তোমার কুহু চালাক হবে, তোমার কুহু ভীষণ চালাক হবে। কিন্তু সেই চালাক হওয়াটা তুমি দেখবে তো বাবা? এই প্রশ্নের উত্তর আসে না। আসবেই বা কেমন করে? যারা পৃথিবীর মায়া ছাড়ে তারা যে পৃথিবীর কিছুতেই আর মায়া খুঁজে পায় না, সব থেকে আদরের সন্তান হলেও না। জ্বরের শরীর নিয়েই উঠতে হলো কুহুর। নাস্তা করতে হবে। ও যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক দেখালো, তবে ধরা পড়ল মায়ের কাছে। মা যখন খাবার বেড়ে দিচ্ছিলেন তখনই মেয়েটির ত্বকের তাপমাত্রা বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে কপাল ছুঁয়ে দিতে আঁতকে উঠলেন। তাপমাত্রা তো অনেক বেশি, জ্বর এলো কখন? কুহু একটু আমতা আমতা করে ফেলল। দীপ্র মাত্রই জুছের গেলা সাথে নিয়েছিল। নজর ফেরালো, ভুরু রাখলো কুঞ্চিত। এতটা জ্বর? একটাবার বললিও না। ঠিক আছি মা, ঔষধ এনে দিচ্ছি, খেয়েছি। রাত্রিপু এনে দিয়েছে। রাত্রি এনে দিয়েছে? তবে দীপ্র যে গত রাতে এক পাতা ওষুধ দিয়ে গেল। ছেলেটার ভুরু কুঞ্চিত হয়েই রইল। ও জুছের গ্লাস রেখে খাবারের টুকরোগুলো নাড়াচাড়া করতে লাগলো, তবে খেলো না আর। কুহু খাবারটা শেষ করে রুমে চলে এসেছে। আর এসেই যে মানুষটির মুখোমুখি পড়ল সে হলো দীপ্র। লম্বাটে ছেলেটাকে নিজের কক্ষে দেখে ওর হৃদয় আনচান করে উঠল। দীপ্র না তাকিয়ে কুহুর উপস্থিতি টের পেল। আমি ওষুধ দিয়েছিলাম, সেটা খাসনি? টেবিলে রাখা ওষুধের পাতা অন্য কোথাও তুলে রাখতে ভুলে গিয়েছিল ও। এখন মিথ্যা যে বলবে সে উপায়ও নেই, আবার সত্য বলতে গিয়েও হৃদয়ের কম্পন চলছে। কথা বলছিস না কেন? শীতল কণ্ঠ, তবুও এই কণ্ঠে এক ধরনের আভিজাত্য আছে, আছে কঠোরতা। কুহু অনেকটাই ভয় পেল। দীপ্রর সাথে জীবনের খুব অল্প সময় পার হয়েছে তার, তাও ছোটবেলায়। সেসব ঘটনা খুব একটা মনেও পড়ে না। বড় হওয়ার পর এই প্রথম দীপ্রর সাথে দেখা, তাই অনেকটা দ্বিধা রয়েছে। জবাব না পেয়ে দীপ্র এবার ক্ষিপ্র হলো। পেছন ফিরল। কুহুর দৃষ্টি সামনে ছিল, এবার নত হয়ে গেল। আমার দেওয়া ওষুধ খাসনি কেন কুহু? কি প্রমাণ করতে চাস তুই? আমি খারাপ? আমি মানুষ না? আমাকে সহ্য করা যায় না? আমি ভরসার যোগ্য না? আমি আমি তোর জন্য বিষের মতন? শুধু বিয়ে করিনি বলে আমার সাথে সম্পর্ক রাখবি না, এগুলোই বোঝাচ্ছিস? এতগুলো কথা বলায় কুহু এবার অনেকটাই ভড়কে গেল। তবে ভেতরে ভেতরে নিজেকে বোঝালো সে ভয় পাবে না, সাহসী হবে। তাই নত মাথাটা তুলে নিল। এতে করে দীপ্রর বুদ্ধিদীপ্ত চোখের সাথে ওর চোখের দৃষ্টি মিলে গেল। আনসার মি কুহু, কেন এমন করছিস? আমি দয়া নিতে চাই না। দয়া? হ্যাঁ দয়া। আপনি আমাকে দয়া দেখাচ্ছেন দীপ্র ভাই? সিরিয়াসলি? আমি দয়া দেখাচ্ছি তোকে? কুহু নিজের জবাবে অনড়। এদিকে দীপ্রর মাথা উষ্ণ। ও কিরমির করে উঠল। এগিয়ে এসে কুহুর বরাবর হলো। এত সময় কুহু যে সাহস যোগান দিয়েছে তাতে অনেকটাই ভাটা পড়ল। দয়ার কথা বলে ঠিক করলি না কুহু। আমি তোকে দয়া দেখাচ্ছি না, আমি তোর দায়িত্ব নিয়েছি, স্নেহের জায়গা থেকেই নিয়েছি।
কিন্তু তুই সেটাকে দয়া বলে আমাকে ছোট করলি। ওকে ফাইন, এখন থেকে দয়াই দেখাবো, আর সেটা তোকে নিতেও হবে, বলে গটগট শব্দ তুলে চলে গেল দীপ্ত। সেই চলে যাওয়ায় কেঁপে উঠল কুহ। সে কি কিছু ভুল করলো? দীপ্র ভাই তো দয়াই দেখালেন, বিয়েটাও দয়া দেখিয়েই করতে চেয়েছিলেন, তারপর দয়া দেখিয়েই বিয়ে ভেঙে দায়িত্ব নেওয়ার কথা বললেন। কুহুর মাথা কাজ করে না, ওর শুধু বাবাকে মনে পড়ে। বাবা হারিয়ে গেলে মানুষের জীবন এতটা উলটপালট হয়ে যায়, এতটা উল্টোপাল্টো। দুপুরের আগ মুহূর্ত, দীপ্র ভাই নেই, এলাকায় ঘুরতে গিয়েছে। বাড়ির দুই কর্তা দবির আর আনোয়ার মায়ের কাছে এসে বসেছেন, বৃদ্ধার হাতে তসবি। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি, এখন সময় কাটে আল্লাহর নাম নিয়ে। দবির বলেন, বলো মা, আমাদের কেন ডাকলে? বৃদ্ধা হাতের তসবিখানা পাশে রাখলেন, তারপর দুই ছেলের মুখের দিকে তাকালেন। সত্যি বলতে মা কখনো সন্তানদের ঘৃণা করতে পারে না, তাই তো তিনিও পারছেন না ঘৃণা করতে। তার কাছে দবির আর আনোয়ার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর অনুরূপ নিষ্পাপ। তোদের ডেকেছি বিশেষ কারণে। কি কারণ মা? বললেন আনোয়ার। বৃদ্ধা আবার বললেন, আশা করি এবার তোমরা কথা রাখবে। এ কথায় দুই ভাই একে অপরের মুখের দিক তাকালেন। দুজনের মুখশ্রীতেই প্রশ্ন, শোনো তোমরা, আমি আজ আছি, কাল নেই। ইচ্ছে ছিল তিন ভাইকে একসাথে দেখব, সেটা তো হলো না। আমি চাই তোমরা সবাই আবার এক হও, একসাথে থাকো। অন্তত আমি বেঁচে থাকা অবধি এই বিষয়টি ধরে রাখো। মনে করে দেখো, তোমাদের বাবা জীবনের শেষ দিনগুলোতে তোমরা যেন এক থাকো সেটা চাইতেন, অথচ তার কিছুই হয়নি। এ কথায় দবির আর আনোয়ার দুজনেই বেশ একটা দ্বিধা ও লজ্জায় পড়লেন। বৃদ্ধা ছেলেদের চোখ মুখ দেখেই সেটা বুঝতে পারলেন। সমস্যা নেই, ভেবে দেখো আমার কথা, চাইলে তোমাদের স্ত্রীর সাথে আলোচনা করো। চাচ্ছিলাম বাড়িটা মেরামত করাতে। উত্তরের দিকে আমার নামে যে জমিটা আছে সেটা সরকার থেকে কিনে নেবে, তোমাদের কারো খরচা করতে হবে না। এ কথার পর দবির বললেন, আমি একটু জেবার সাথে আলোচনা করতে চাই মা, দীপ্রর সাথেও কথা বলতে হবে। ঠিক আছে, কথা বলো, তারপর জানাও। আর আনোয়ার, তোমার কি মতামত? আনোয়ার একটু দ্বিধায় আছেন। আসলে তার ছেলেটা এবারের পাগল হলেও মেয়েটা একেবারে বিপরীত। আবিদাও যে খুব একটা পছন্দ করে তা নয়, তবে বাড়িটা যেহেতু নতুন করে মেরামত করা হবে, এই দিকটা বেশ অনেকটাই নিশ্চিত হওয়া গেল। তিনি তাই দ্বিধা থাকা সত্ত্বেও বললেন, আমি থাকতে চাই মা, তোমার কথা আমি রাখলাম। দীপ্র কিংবা জেবা কেউই নাকচ করেনি। এলাকার প্রতি আলাদা টান আছে দীপ্রর, সেই টান থেকেই হয়তো নাকচ করেনি সে। আজ সারাদিন এখানে ওখানে ঘুরেছে, তাই দুপুরের খাবারও খাওয়া হয়নি। বাড়ি ফিরে গোসল করে চুল শুকিয়ে নিচ্ছিল, তখনই জেবা এলেন। বললেন, ক্ষুধা লাগেনি তোর? একটু লেগেছে, তবে রাতে একসাথেই খাবো। হালকা কিছু নিয়ে আসি? কুহুকে দেখলাম সিঙ্গারা বানাচ্ছে। কুহু সিঙ্গারা বানাচ্ছে শুনেও তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না দীপ্র। ওর ভেতরে একটা রাগ কাজ করছে। মেয়েটি ওর স্নেহকে দয়ার সাথে তুলনা করছে, যা ভীষণ অপমানের। জেবার হাতে সিঙ্গারা তুলে দিতেই দবিরের ডাক পড়ল। কুহুর হলো বিপদ, তাকে বলা হলো দীপ্রকে যেন সিঙ্গারা দিয়ে আসে। এমন একটা সময় আশেপাশে না আছে কণা আর না আছে রাত্রিপো, এমনকি আয়নাও নেই। অবশ্য আয়না থাকলেও যে বিশেষ লাভ হতো বোঝা মুশকিল। মেয়েটা তো কোনো কাজই করে না, সারাক্ষণ অর্ডার করতে থাকে। কুহু আসলেই কিছু করার নেই। ও চারটে সিঙ্গারা তুলে নিয়ে ছোট বাটিতে কাসুন্দি দিয়ে নিয়ে এলো দীপ্রর কক্ষে। দীপ্র তখন গায়ে টি শার্ট জড়িয়ে নিচ্ছিল। কুহু ঠক ঠক করলো, কে? আমি। কুহুর কণ্ঠে দীপ্রর মুখখানা আধারে ডুবলো। ও টি শার্টখানা ভালো মতন জড়িয়ে নিয়ে বলল, কি দরকার? সিঙ্গারা দিতে এসেছি। মা কোথায়? বড় চাচ্চু ডেকেছে। আর কেউ নেই? আমি দিতে এসেছি, অন্য কাউকে আসতে বল। শেষ কথায় কুহুর মুখশ্রী আধারে ডুবল। ও বলল, আমি দিলে কি সমস্যা? যার তার হাতে থেকে নেই না, অথচ সবগুলো সিঙ্গারা আমিই কিন্তু বানিয়েছি। দীপ্র এবার দরজার কাছে চলে এলো, খুলে ফেললো একটানে। আচমকা হওয়াতে কুহু বেশ ভয়েই পেল, পিছিয়ে গেল এক পা। দে বলেই সিঙ্গারের প্লেট তুলে নিল দীপ্র। পুরো বিষয়টা এত দ্রুত ঘটল যে কুহু থমকে গেল, চেয়ে রইল বিস্ময়ের সাথে। দীপ্র একটা সিঙ্গারের কামড় বসিয়ে বলল, তাকিয়ে আছিস কেন? খেতে দিয়ে নজর দিবি নাকি? নজর কেন দেব? যার তার খাওয়াতে আমি নজর দেই না দীপ্র ভাই। যা এখন, ভালো লাগছে না, বলে একদম মুখের ওপর দরজা লাগিয়ে দিল দীপ্র। কুহু অন্ধকার মুখটা আরো বেশি অন্ধকারে ডুবে গেল। তার কি ঠেকা যে সে সিঙ্গারা দিতে আসবে? নেহাতে বড় চাচি দিতে বললেন, নতুবা কুহু কখনোই আসতো না। সারাদিনে জ্বর ছিল না, এখন আবার শরীরটা কেমন লাগছে। সিঙ্গারা খেতে খেতে কুহুর শরীরখানা কেঁপে উঠল। আয়না বলল, বাহ, বেশ ভালো হয়েছে সিঙ্গারাগুলো, একদমই তেল চিটচিটে না। আসলেই কুহু এত গুণী। গুণী বলায় কুহুর চোখে মুখে কোনো পরিবর্তন এলো না, তবে আয়নার মুখটা বিবর্ণ হলো। বলা বাহুল্য, কুহু কণা কিংবা রাত্রি কাউকে ওর সহ্য হয় না। ও আড়ালে ভেঙচি কেটে পুনরায় সিঙ্গারায় কামড় বসালো। সবার ভাগে দুইটা করে সিঙ্গারা জুটেছিল।
এতই ভালো হয়েছে যে কুঞ্জ ছুটে এসেছে আরেকটি খেতে, কিন্তু আর নেই। ও বায়না ধরে বলল, আপু তোর ওখান থেকে একটা কামড় দে না। আয়না বড় বিরক্ত হলো, বলল, তুই তো খেয়েছিস দুটো, এক কামড় খাবো, দে না। কুঞ্জ ছোট মানুষ, অত শত বোঝে না। ও মুখটা শুকিয়ে ফেললো। সেটা দেখে কুহু বলল, এটা নে কুঞ্জ। নিজের ভাগ থেকে একটা সিঙ্গারা দিয়ে দিল কুহু। সেটা পেয়ে কুঞ্জ তো মহা খুশি। ও চেপে ধরল কুহুর গলা। ইস্ট আর ওয়েস্ট, কুহুপো বেস্ট বলে কুহুর গালে চুমু খেয়ে কুঞ্জ ছুট লাগালো। ওর এই কাহিনী দেখে রাত্রি আর কণা হাসলো। আয়না বিরক্তি টেনে বলল, এত ভালো হওয়ার কি আছে, ও তো দুটো খেয়েছে। থাক না আয়নাপু, কুঞ্জ তো ছোট, বেশি বেশি বলে আবারও বিরক্ত প্রকাশ করলো আয়না। রাত্রি তার ভাগ থেকে সিঙ্গারা দিতে গেলে কুহু বলল, আমার শরীর খারাপ লাগছে, আমি আর খাবো না রাত্রিপু। একটু খা, কত ভালো হয়েছে সিঙ্গারাটা। খেলাম তো, আর ইচ্ছে করছে না। আমার এখান থেকে খা আপু, বলল কণা। কুহু একটুখানি হেসে কণার গাল স্পর্শ করে বলল, তুই খা, আমার পেট ভরে গিয়েছে, ভালো লাগছে না, আমি উঠি। বলে উঠে গেল কুহু। আয়না ভেঙচি কাটলো পুনরায়। খেতে ইচ্ছে করছে না বলেই কুঞ্জকে সিঙ্গারা দিয়ে দিল কুহু। অথচ সবাই তাকে মহান বানিয়ে পারলে মাথায় তুলে নাচে। এসব অর্নিকর বড় ন্যাকামে লাগে। কুঞ্জকে চেপে ধরেছে আয়ানা। ছেলেটার মাথায় দু চারটে চাপড় পড়েছে, সেই জন্য কাঁদছেও। আবিদা তড়িঘড়ি করে এলেন, জড়িয়ে ধরলেন ছেলেকে, শাসিয়ে তাকালেন মেয়ের পানে। ওকে মারছিস কেন? মারবো না, ও জানো কি করেছে? কি করেছো? বেহা, ছ্যাঁচড়ার মতো সিঙ্গারা চায়। কুহুকে নিজের ভাগ থেকে দিল, কতটা অপমানিত হলাম আমি। কুহুপু দিয়েছে, তাতে তোর কি? আবার মুখে মুখে কথা বলেই কুঞ্জর মাথায় গাঁটটা দেয় আয়না। আবিদা ধমকে ওঠেন, কি সমস্যা আয়না, আবার মারছিস? আমি সামনে থাকা সত্ত্বেও? ওর মুখটা সামলাও মা, না হলে সমস্যা, ফাজিল কোথাকার বলে রেগেমেগে চলে যায় আয়ানা। কুঞ্জ কাঁদতে থাকে। তার বুঝে আসে না আয়না আপু কেন এভাবে রাগ দেখায়। কুহুপো তো নিজ থেকেই দিয়েছে, সে তো চায়নি। যতটা রাগ ক্ষোভ নিয়ে আয়না রুম থেকে বের হয়েছিল, ঠিক ততটাই শীতল হলো দীপ্রকে দেখে। ছেলেটা যেমন বলিষ্ঠ দেহের, ঠিক তেমনই তার চেহারার ধাঁচ। আয়নার যেন গলা শুকিয়ে এলো। ও এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দীপ্র বলল, কি হয়েছে? কথা বলতেই যেন ভুলে গেল আয়ানা, শুধু চেয়েই রইল মুগ্ধতা নিয়ে। দীপ্র এবার ওর মুখের সামনে তুড়ি বাজানোর মতন শব্দ করলো। এতে করে ধ্যান ফিরে পেল ও। কিছুটা আমতা আমতা করে বলল, না কিছু না। এভাবে দাঁড়িয়ে আছিস কেন তাহলে? ও তাই তো, বলে একটু সরে দাঁড়ালো আয়ানা। দীপ্র সামনে দিয়ে আগালো। হঠাৎ আয়ানা বলল, দাদা ভাই। থামলো দীপ্র, ঘুরে চাইলো। আয়ানা হাসি হাসি মুখে এগিয়ে এলো, একদম দীপ্রর বরাবর হলো। একটা আবদার করবো? ঘুরতে নিয়ে যাবে কোথাও? এখানে এসে কোথাও যাওয়া হয়নি, প্লিজ নিয়ে যাও, প্লিজ প্লিজ। একদম বাচ্চাদের মতন করতে লাগলো। কুহু আর কণা বের হয়েছিল, এসেই এই দৃশ্যের দেখা মিলল। আয়ানা হুট করে দীপ্রর বাহুখানে স্পর্শ করলো। দীপ্র বলল, আচ্ছা নিয়ে যাব। হ্যাঁ বোধক জবাব পেয়ে আয়ানা খুশি হলো দেখার মতন। ও অতি উত্তেজনায় দীপ্রর বাহুতে মাথা ঠেকালো। গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ, কালই কিন্তু নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাবো নিয়ে, বলে বাহু ছাড়িয়ে নিল দীপ্র। আয়ানা এক প্রকার লাফিয়েই উঠল। কণা ভুরু কুঞ্চিত করেছিল। কুহু নির্বাক। সহসাই কণা বলে উঠল, আমার কেন যেন মনে হচ্ছে সামথিং ইজ রং। রং হোক আর যাই হোক, তাতে আমাদের কি? আমাদের কি মানে? দীপ্র ভাইয়া তো আমার দুলাভাই হওয়ার কথা ছিল। এসব কথা বলবি না কণা। কুহু একটু রেগেই গেল। কণাও মিয়ে গেল। মিনমিনে সুরে কুহুকে বলল, তাকে বিয়ে করার জন্য আমি মরে যাচ্ছিলাম? শুধু আমাকে এভাবে অপমান না করলেও পারতো, ফালতু লোক। কুহুর জ্বরটা আবারও ধরা দিল। সেই রাত্রিরে ওর ঘুমই হলো না। ও জ্বরের শরীরেই বিছানা ছাড়লো। ঘরে থাকতে ইচ্ছে করছে না। মায়ের কাছে কণা আছে। ও একটু উকিঝুঁকি দিয়ে মায়ের রুম থেকেও চলে এলো। তারপর এলো রাত্রির ঘরে। রাত্রি জেগে আছে, সম্ভবত কারোর সাথে কথা বলছে। কুহুর আগমনে খানিকটা মিয়ে গেল, তবে সামলে নিল মুহূর্তে। সরি রাত্রি আপু, তোমাকে বিরক্ত করলাম। আরে কিসের বিরক্ত? কোথায় যাস? বস এখানে। রাত্রি উঠে এসে কুহুকে টেনে বসালো বিছানায়। ওর একটু অস্বস্তি হচ্ছে। ভুল সময় এসেছি। কিসের ভুল? তুমি কথা বলছিলে। আরে তেমন সিরিয়াস কেউ না। এখন বল, তোর কি খবর? কথা শেষ করে কুহুর হাতখানা স্পর্শ করলো রাত্রি। মুহূর্তেই তাপমাত্রা বুঝে গেল। তোর তো খুব জ্বর রে। খারাপ লাগছে খুব, তাই এলাম। দাঁড়া, আমি পানি নিয়ে আসি। পানি পট্টি দিলে ভালো লাগবে। কুহু চুপ করে রইল। রাত্রি গিয়ে কাপড় আর পানি নিয়ে এলো। কুহু শুয়ে পড়। কথা মতন কুহু শুয়ে পড়ল। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে কষ্ট দিচ্ছি রাত্রিপু। আরে ধুর, কি যে বলিস। রাত্রি সময় নিয়ে ওর কপালে পানি পট্টি দিল। কিছু সময় পর কুহু ঘুরে রাত্রির কোমর জড়িয়ে ধরল। এটা ওর অভ্যাস। ও সবসময় এমনই করে। পাগল মেয়ে। হেসে কথাখানা বলল রাত্রি। কুহু এটুকু মৌন রইল। খানিক বাদে বলল, রাত্রিপু, যা হয় ভালোই হয় তাই না? হয়তো রে, আসলে ভালোই হয় যা হয়।
হুম, তোমার আবারও মন খারাপ? তেমন না। তাহলে? মন থেকে মানতে পারছি না। কুহু, তুই কি দীপ্র ভাইকে আগে থেকে পছন্দ করতি? এমন কিছু কি? যদি তেমনই হয় তবে বিয়েতে তুইও তো খুশি ছিলি না রে। ঠিক তা না রাত্রিপু। শোন বোন, এটা নিয়ে যত ভাববি তত জটিল হবে সব। কিন্তু আমি যে চেয়েও ভুলতে পারছি না। উনি আসলে আমাকে অপমান করলেন। কিন্তু কেন রাত্রিপু? বলে উঠে বসলো কুহু। রাত্রি ওর জ্বরের মুখটা আদরে হাতে ছুঁয়ে দিল। আমাদের কুহুরানির জন্য একজন রাজপুত্র আসবে। হাতির পিঠে করে আসবে সে। মন খারাপ করে না কুহু সোনা। জবাবে কুহু বলে, আমি বিয়েই করব না। কেন কেন? আমার যে শখ রাজপুত্র ঘোড়ায় চড়ে আসবে, টকবক করে ঘোড়া ছুটিয়ে আসবে আমার কাছে। এ কথায় রাত্রি হাসে। ওদের এই একই কথোপকথন নতুন নয়, একদম ছোট থেকে এই কথোপকথন হয়ে এসেছে। রাত্রি যখনই হাতির পিঠে চড়ে রাজপুত্র আসার কথা বলে, কুহু তখন বলে ঘোড়ায় চড়ে আসার কথা। কে জানে কুহুর জন্য সত্যিই কোনো রাজপুত্র আসবে কিনা। কুহু ঘুমিয়ে পড়েছিল রাত্রির ঘরে। রাত্রিও আর ডাকেনি। তবে সকাল হতে না হতেই কুঞ্জ এসে দরজায় নক করে গেল। দীপ্র ভাই নাকি ডেকেছে। রাত্রি উঠতে গিয়ে কুহুর মুখখানে দেখল। মেয়েটা বড় আদরে। ছোট মামার মুখের আদলটা বড় স্পষ্ট। ও হালকা হাতে বোনের মাথায় হাত বুলিয়ে এলো দীপ্রর ঘরে। দীপ্র তখন ল্যাপটপে কিছু একটা করছিল। রাত্রিকে দেখেই বলল, এসেছিস? হ্যাঁ। কুঞ্জ এসে বলল, তুমি ডেকেছ? হুম, একটা বিষয় বলতে ডাকলাম। কি বিষয়? গতকাল আয়ানা বায়না ধরেছে ঘুরতে যাবে, তো ভাবলাম সবাইকে নিয়ে ঘোরাঘুরি করাটা খারাপ হবে না। কিন্তু কথা হলো কুহু। দীপ্র শেষ করার আগে রাত্রি বলে উঠল, কুহু কি করলো দীপ্র ভাই? কি করেনি সে? আমি নাকি দয়া দেখাচ্ছি? মেজাজটা এত গরম করে দিল। যাই হোক, আমি ওকে যেতে বলবো না। তাহলে? কুহু যাবে না? যাবে। কিভাবে? ওকে তুই যেতে বলবি। আমি? হ্যাঁ। যদি না যায়? কেন যাবে না ও? ওকে যেতেই হবে। বলেই মুখটা শক্ত করল দীপ্র। রাত্রি মিনমিন সুরে বলল, ওর যে শরীরটা ভালো নেই। ভালো হবে কেমন করে? আমি যে ওষুধ দিয়েছি তা খাইনি। বেয়াদব একটা। রাত্রি কি বলবে বুঝলো না। যদিও দীপ্রর সাথে তার বোঝাপড়া ভালো, তবে এটা তো সত্য মানুষটা ওর নিজেরও 4 বছরের বড়। তাই অনেক কথাই বলতে গিয়ে আটকায়। দীপ্র হাত বাড়িয়ে পাশের ডয়ার খুলে সেখান থেকে ওষুধের প্যাকেট বের করে বলে, এটা খাওয়াবি? আচ্ছা। বলিস না আমি দিলাম যে। ও নিয়ে চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। সেই সাথে ঘুরতে যাওয়ার বিষয়টাও ম্যানেজ করে নিস। আচ্ছা, দেখছি কি করতে পারি। বলেও অলস ভঙ্গিতে কক্ষ ছাড়ে। ওর যাওয়ার পানে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে দীপ্র। ওর মাথাটা আজকাল কাজ করে না। কি করে কি বলে সব উলটপালট লাগে। জীবনটা কেমন পানসে হয়ে গিয়েছে। রাত্রির হস্তক্ষেপে ঠিক হলো কুহু যাবে, যদিও মেয়েটির ইচ্ছে করছে না। এই যে যেমন এখন মুখটা আধার করে বলল, এটা আমার আত্মসমন্বয়ের বিষয় হয়ে গেল না রাত্রিপু? তার কথা মতন চলতে হবে কেন আমায়? শোন তুই, একটা বিষয় তো সত্য, দীপ্র ভাই আমাদের সিনিয়র। আর বিয়ের যে বিষয়টা ঘটলো, এতে কাকে দোষ দিব আমার জানা নেই। তুইও তো বিয়ে করতে চাসনি, তাই না? হ্যাঁ বোঝাতে কুহু মাথা দোলায়। রাত্রি বলে, তাহলে তো কাটাকাটি হলো। দুজনেরই কারোই দোষ না। হয়নি কেন? সে কেন আমার দায়িত্ব নিতে চাইবে? আমার বিয়েটা শেষ সময় কেন ভাঙলো? আগে ভাঙলো না কেন? এ কথার জবাব রাত্রিও দিতে পারে না। কুহু ঠোঁট কামড়ে বলে, একদিন আমি ওনাকে ঘুষি। পুরোটা শেষ করার আগেই আর শীতেই দীপ্রর ছবি ভেসে ওঠে। কুহুর হাতখানা ওঠানো ছিল, ও এবার সেটা নামিয়ে ফেলে। দীপ্র শক্ত মুখে কক্ষে প্রবেশ করে। কুহু একটু অস্বস্তি হয়, তবে সেই অস্বস্তি কেটে যায় দীপ্র ভাই যখন তাকে পুরোপুরি অবজ্ঞা করে রাত্রিকে বলে, বিকেল 4টায় বের হব, লেট যেন না হয়। ভদ্র মেয়ের মতন মাথা দোলায় রাত্রি। দীপ্র চলে যায়। কুহু এক প্রকার লাফিয়ে গিয়ে দরজা লাগায়। আসার আর সময় নেই, ওনাকে আসলেই ঘুষি দেওয়া উচিত। ধুর পাগল, কী সব বলিস? একটু আগে আমি তোকে কি বুঝালাম? দীপ্র ভাই সব স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, তুইও তেমনটাই কর। তাহলে প্রমাণ হবে তুই নিজেও ওনাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছিলি না। রাত্রে এই কথাটা একেবারেই ঠিক। সত্যিই তো, কুহু তো মরে যাচ্ছিল না। তবে এ কথাও ফেলে দেওয়া যায় না, বিয়েটা দীপ্রর দিক থেকে ভাঙায় ওর সম্মানে বেশ বড় একটা ধাক্কা লেগেছে। তবে সেই জন্য শোক করলেও চলবে না, সব স্বাভাবিক দেখাতে হবে। রাত্রিপো ঠিক, কুহু এখন থেকে সব স্বাভাবিক দেখাবে। আর সময় সুযোগ মতন দীপ্রকে ঘুষিও দেবে। এটা কুহুর নিজের কাছে নিজের প্রতিজ্ঞা। কুহুর মনে জেদ জেগেছে। এই দীপ্র নামক মানুষটিকে দু চোখে দেখতে পারছে না ও। মানুষটাকে বাড়ি থেকে বের করতে পারলে শান্তি হতো, কিন্তু সেটা তো ওর হাতে নেই। আচ্ছা, বাবা বেঁচে থাকলে এই মানুষগুলোর সাথে একই বাসায় থাকতেন কি? কুহুর মনে হয় থাকতেন না। চাচা যে অন্যায় করেছে, এরপর এই মানুষগুলোর সাথে থাকা যায় না। কুহু ছোট করে নিঃশ্বাস ফেলে। সে সেজেছে অল্প, না সাজার মতন করে। অন্যদিকে কণা সেজে চলেছে, একটার পর একটা জিনিসপত্র মেখে চলেছে। গায়ে ওড়না টেনে নিয়ে কুহু বলে, হলো তোর? আর একটু আপু। বলে চোখে কাজল টেনে নেয় কণা। বলা বাহুল্য, কুহুর ত্বকের রং আর কণার ত্বকের রং কাছাকাছি।
দুজনেই ফর্সা, তবে কণার থেকে কুহুর চেহারায় মায়া বেশি। মেয়েটাকে তাই তো বোকা বোকা লাগে, অথচ কুহু কিন্তু বোকা নয়, ও আসলেই ভালো মানুষ। এই ভালো মানুষের সুযোগই নিয়েছে চারপাশের মানুষগুলো। কুহু চেয়ে চেয়ে কণার সাজগোজ দেখে। কণা নিজের ওড়নাখানা পরে নিয়ে ঘুরে তাকায়, ভারী অবাক হয়ে বলে, এ কি রে, কি আপু, তুই তো সাজলেই না, এত সেজে কি হবে? যাচ্ছি তো গ্রাম ঘুরতে। ইস, তুই বুঝতে পারছিস না, দীপ্র ভাইকে ইমপ্রেস করতে হবে তো। তোর কেন মনে হলো আমি ওনাকে ইমপ্রেস করতে চাই? এ কথায় মিয়েই গেল কণা। কুহু ছোট করে নিঃশ্বাস ফেলে বলল, তোদের মনে হয় না একটা মানুষ আমাকে এতটা অপমান করার পরেও বাড়ির লোকগুলো তাকে মাথায় তুলে নিতে যাচ্ছে? মাও এ বিষয়ে নির্বিকার। কুহুর গলাটা ধরে আসে। মায়ের অবশ্য দোষ নেই, নারীটি শোকে যে কাতর। তিনি তো ভালোই চেয়েছিলেন সবটা সুন্দর করতে, কিন্তু বাস্তবতা যে ভিন্ন। আয়নাকে দেখে মনে হলো সে বিয়েবাড়িতে যাওয়ার জন্য বের হয়েছে। নতুন জামা, ভারী মেকআপ, চোখে সানগ্লাস। রাত্রি তো না পেরে বলেই ফেললো, মনে হচ্ছে তোর বিয়ে লেগেছে। উফ, এভাবে বলছো কেন? সাজ কি অনেক বেশি হয়েছে? না না, ঠিক আছে, বলেই মুখ টিপে হাসে রাত্রি। আয়না বিরক্ত হয়। সে যথেষ্ট সুন্দরী, না সাজলেও তো তাকে সুন্দর লাগে। তবে সে সেজেছে নিজেকে আরেকটু গোছানো স্মার্ট দেখাতে। এদিকে রাত্রিপু শ্যামত্বকের মেয়ে, চেহারাটা মোটামুটি ভালো, তবে তাকে সাজলেও যেমন লাগে, না সাজলেও তেমনই লাগে। আহামরি পরিবর্তন নেই, তাই তো সে সাজে না, অথচ অন্যের বিষয়ে অধিক কথা বলতে আসে। আয়না মুখ বাঁকায়। আরে কুঞ্জকে সবাই ভালোবাসে, এর কারণ বাচ্চাটা বাড়ির সব থেকে ছোট সদস্য, দেখলেই আদর দিতে ইচ্ছে করে। রাত্রির কাছে এসে কুঞ্জ বলে, আমার কেমন লাগছে রাত্রিপু? কুঞ্জ তো রাজপুত্র লাগে সব সময়। জামাটা ভালো না? খুব ভালো। এটা জন্মদিনের গিফট ছিল, মামা দিয়েছে। তুমি জানো রাত্রিপু, আমার জন্মদিনে কত মানুষ হয়েছিল? ইয়া বড় একটা কেক আনা হয়েছিল, খুব মজা। কিন্তু তোমরা তো আসোনি, বলে কুঞ্জ একটু মন খারাপ করলো বোধ হয়। এদিকে আয়ানা চোখ দিয়ে অনেক কিছু বলার চেষ্টা করছিল, তবে কুঞ্জর যে সেদিকে খেয়ালই নেই। ও এইবার একটু রাগার মতন করে বলল, তোর কোনো কাজ নেই না? যা মায়ের কাছে যা, পরে আসবি, পাকনামো খালি। বলেই কুঞ্জকে দাঁড়িয়ে দিল আয়না। রাত্রি কিছু বলল না। ও খুব বুঝতে পেরেছে আয়না কেন এমন করেছে। আসলে বিশাল আয়োজন করে কুঞ্জর জন্মদিন পালন করা হলেও এ বাড়ির কাউকে যে দাওয়াত করা হয়নি, এমনকি রাত্রিদেরও না। অথচ মেজমামা প্রতিদিনই কল করে মাকে বলতেন, আপা, আমি তো চাই সব ঠিক হোক, সবাই মিলেমিশে থাকি, তোমরা ছাড়া আমাদের কেউ আছে নাকি? অথচ এ কথাটা কেবল কথার কথাই ছিল। এ বাড়ির মানুষগুলো ছাড়া মেজমামার সবাই ছিল। কুঞ্জ বসেছে দীপ্রর পাশে। এটা নিয়ে আয়না বেশ একটা রাগারাগি করলেও দীপ্র ভাই এসে যাওয়াতে সেই আগুনে ভাটা পড়ে যায়। পেছন সিটে বসতে হয়েছে কুহু, কণা, রাত্রি ও আয়ানার। চারজনই শুকনো হওয়াতে 3 সিটে বেশ ভালোভাবে বসতে পেরেছে তারা। দীপ্রর এই গাড়িখানা নিজের টাকায় কেনা, বেশ দামিও। আয়না নিজের উচ্ছ্বাস ধরে রাখতে ব্যর্থই হলো, বলল, গাড়িটা একদম সেরা। তোমার পছন্দ সবসময় ভালো দাদা ভাই। সামনে থেকে দীপ্র বলল, আসলেই পছন্দ ভালো? অবশ্যই, এই কালারটাও একদম পারফেক্ট। দীপ্র সামান্য হাসলো। পেছন থেকে কণা এবার বলল, বোর হয়ে যাচ্ছি, গান কোথায়? কি গান শুনবি? এই পথ যদি না শেষ হয়? না না, এসব বাংলা গান নয়, তুমি বরং ওয়েক মি আপ দাও, বাধা দিয়ে বলল আয়না। কণার মুখটা শুকনো হলো। ও আবার বলল, ওসব ইংরেজি গান ভালো লাগে না। না ভালো লাগার কি আছে? তুই কি ইংরেজি বুঝিস না? আয়না সস্তা রসিকতা করে হেসে উঠল। কুর খুব লাগলো কথাটা। বোনের হয়েও বলল, ইংরেজি কেন বুঝবে না আয়না আপু? আর না বুঝলেও তাতে দোষের কি? এই রে, তুই কি মাইন্ড করলি নাকি কুহু? আমি কিন্তু এমনি এমনি বলেছি। কুহু আর কিছুই বলল না। ওর মেজাজ আসলে এখন ঠিক নেই। নিজের জন্য না হলেও বোনের জন্য সে রুখে দাঁড়াতে পারে, তবে দীপ্র নামক মানুষটা থাকায় আর কিছুই বলতেও ভালো লাগছে না। এদিকে রাত্রি কিছু একটা বলতে যেতেই দীপ্র বলল, পাকিস্তানি গান দিচ্ছি, বলে পাকিস্তানের বেশ জনপ্রিয় একটা গান চালালো। আতিফ আসলামের গাওয়া, শুনতে খারাপ লাগছে না। ওরা সবাই চুপ হয়ে গেল। কতক্ষণ যেতে কুঞ্জ বলল, আমরা কি গাড়িতেই থাকবো দীপ্র ভাই? না না, বড় রাস্তায় গাড়ি পার্ক করে তারপর ঘুরতে নামবো। আর কতক্ষণ, এসে গেছি, বলেই দীপ্র ড্রাইভিংয়ে মনোযোগ দিতে যাচ্ছিল। তখনই লুকিং গ্লাসে ওর চোখ পড়ল, যেখানে কুহুকে দেখা যাচ্ছে। মেয়েটির চোখের দৃষ্টিতে তীব্র ক্ষোভের আগমন হয়েছে। এই ক্ষোভের কারণ শুধুই কি আয়ানা, নাকি দীপ্র নিজেও? দীপ্র গাড়ি থামাতেই কুঞ্জর গলা, এসে গেছি? হ্যাঁ, ইয়ে, এসে গেছি। এসে গেছি। কুহু এত সময় জানালা দিয়ে বাইরে দেখছিল। ওদের এলাকাটা একদমই ছোট নয়, বিশাল এলাকার সম্ভাবনা অনেক কিছুই রয়েছে। গ্রামে একপাশে নদী ও ধানি জমি হওয়াতে এখানে চাষের কাজ ভালো হয়, কিন্তু চাষ করার লোকের অভাব। বছরে 3 ফসল ফলানো সম্ভব হলেও ধানি জমিগুলোতে অনেক জমি খালি পড়ে থাকে সারা বছর। শোনা যায় এখানে নাকি বিশাল কোনো প্রজেক্ট নিয়ে আসার প্ল্যান চলছে, অথচ এতে করে যে নদীর ক্ষতি হয়ে যাবে সেদিকে কোনো খেয়ালই নেই। ও ছোট করে নিঃশ্বাস ফেলে।
গাড়ি থেকে নেমে আসে। বাকিরা আগেই নেমে এসেছে। আয়না চটপট কটা সেলফি নিয়ে নেয়, বলে ছবিগুলো সুন্দর এসেছে তো। এই কণা, দীপ্র দাদা ভাইয়ের সাথে একটা ক্লিক করে দে না, বলে কণার হাতে ফোন তুলে দেয়। তারপর এসে দাঁড়ায় দীপ্রর পাশে। একটা ক্লিকের পর দীপ্রর বাহু টেনে ধরে কিছুটা ঘনিষ্ঠ হয়ে বলে, এবার তোল। এই মুহূর্তে আয়ানার চোখে মুখে অন্যরকম উচ্ছ্বাস। যদিও স্বাভাবিক দৃষ্টিতে বিষয়টা অস্বাভাবিক নয়, কিন্তু কণার বড় মেজাজ গরম হচ্ছে। ওর ইচ্ছে করছে আয়না অপর ফোনটা ছুঁড়ে ভেঙে ফেলতে, কিন্তু ইচ্ছে হলেই কি সব করা যায়? দীপ্র গাড়িতে হেলান দিয়ে ওর খুব ছোট সময়ের কথা মনে হচ্ছে। তখনকার পরিবেশ ছিল ভিন্ন, ছিল আনন্দ। এখন সব পানসে। দীপ্র একদম গ্রামের ছেলে। ছোটবেলায় নদীতে ঝাঁপ, গাছে ওঠা, মাছ ধরা সহ শখের বসে ধান কাটার মতো কাজটিও করা হয়েছে তার। তারপর বিদেশের মাটিতে চলে যাওয়া, সেই কালচার গায়ে মাখানো। তাই বলে কি গ্রামকে ভুলেছে সে? না তো, ভুলেনি। ওর ইচ্ছে ছিল এখানে আসার, স্থায়ীভাবে থাকার। আশা হয়েছে, তবে স্থায়ী হওয়াটা অনেক কিছুর উপর নির্ভর করছে। দীপ্র ভারী অবাক হয় যখন দেখে এত বছরেও এলাকাটার তেমন উন্নয়ন হয়নি, অথচ একদম শহরের পাশের এলাকাটা। এর পেছনে যে রাজনৈতিক শক্তি কাজ করছে তা আর আলাদা করে বলতে হয় না। দীপ্র ছোট করে নিঃশ্বাস ফেলে। অদূরে দাঁড়িয়ে সবাই ছবি তোলা হচ্ছে। দীপ্র যায়নি, এখানেই দাঁড়িয়ে আছে। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে। ও এবার টাকার প্রয়োজন বোধ করলো। হলো তোদের? কণা প্রায় 10 মিনিট ধরে একটা রিল বানানোর চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না মনের মতো। আয়ানা নিজেও সোশ্যাল মিডিয়া পার্সন, তাই দুজনের এই বিষয়ে ভালোই বনেছে। একে অপরকে সাহায্য করছে। রাত্রি আর কুঞ্জ একসাথে। কুঞ্জর হাজারটা প্রশ্ন। বাচ্চাটা যে গ্রামীণ পরিবেশের সাথে একদমই পরিচিত নয়, তাই তার সব প্রশ্নের জবাব দিতে হচ্ছে মেয়েটিকে। এদিকে কুহু একদম একা দাঁড়িয়ে। হালকা বাতাসে ওর ওড়নার এক পাশ উড়ে যাচ্ছে। মনোযোগ সামনের ক্ষেতগুলোর দিকে। খুব ভালোভাবে তাকালে বোঝা যায় এই ক্ষেতের ঠিক শেষ মাথা থেকেই নদী বয়ে চলেছে। আর সেই নদীর পাশেই মাথা তুলে দাঁড়িয়ে আছে স্কুলটি, যে স্কুলের প্রাণ ছিলেন কুহুর বাবা কাদের দেওয়ান। কুহু আনমনেই সবটা ভাবছিল। তখনই রাত্রি এসে ওর পাশে দাঁড়ালো। মামার কথা ভাবছিস? না। তাকিয়ে কুহু বলল, বাবার কথা তো মাথা থেকে যায়ই না রাত্রি আপু, নতুন করে কি আর ভাববো? তুই মেনে নিতে পারিস বোন? মামা চলে গেলেন কতদিন হলো, কিভাবে মানবো? বাবার সব স্বপ্ন, সব কিছু চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। স্কুলের খবর তো জানো, বাবা চলে যেতেই যে যার মতন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অনিয়মে যা তা অবস্থা। ছোট ছোট বাচ্চাদের মাথায় নষ্ট রাজনীতি ঢোকানো হচ্ছে। কুহুর কথায় রাত্রির মনটাও বড় বিষণ্ণ হয়ে গেল। ও কিছু বলার পূর্বেই অদূর থেকে দীপ্রর গলা, রাত্রি লেট হয়ে যাচ্ছে। পিছন ফিরে চাইল রাত্রি। দীপ্র ভাই ভ্রুকুঞ্চিত করে তাকিয়ে, আসছি। দ্রুত কর, এভাবে সময় নষ্ট করার মতন সময় নেই। কুহু এক পলক তাকালো। দীপ্রর চোখে সানগ্লাস পরে নিয়েছে। রাত্রি বলল, চল। আমার বোধহয় এখানে আসা ঠিক হয়নি। কেন রে? সবার মাঝে বোঝা মনে হচ্ছে। যা তা বলিস না তো, এখন চল। বলেই কুহুর হাতখানা চেপে আগাতে লাগলো রাত্রি। আয়ানা দারুণ একটা রিলস বানিয়েছে, সেটাই দেখাচ্ছে দীপ্রকে। দীপ্র হতাশ হয়ে বলে, তোরা দুজন এভাবেই সোশ্যাল মিডিয়ায় নিচে বেড়াস? নিচে বেড়ানোর কথায় আয়ানার মুখটা একটু অন্ধকার হলো। কণা চোখ ছোট ছোট করে বলল, এটা ট্রেন্ড দীপ্র ভাইয়া। শুধু ট্রেন্ড গা ভাসালেই চলবে? পড়াশোনাও তো করতে হবে। পড়াশোনায় বিষয়টি আসায় আয়ানা আর কথা বলল না। এই ব্যাপারে একেবারেই কাঁচা মেয়েটি। রাত্রি আর কুহু আসতেই কুঞ্জ বলল, চলো আমাদের যাত্রা শুরু। এ কথায় হেসে কুঞ্জ মাথায় চুলগুলো নাড়িয়ে দিল দীপ্র। তারপর তাকালো কুহুর দিকে। মেয়েটির চেহারায় বিষণ্ণতা লেপ্টে আছে। গ্রামীণ রাস্তায় হেঁটে চলেছে ওরা। আয়ানা বুঝেছে দীপ্র ভাই গ্রামকে খুব ভালোবাসেন, তাই ও একটু বাড়তি কথা যোগ করে বলে, ইস, আগে গ্রাম এত ভালো লাগেনি, মনে হচ্ছে সব দীপ্র দাদা ভাইয়ের ম্যাজিক। এই যে মেয়েটি দীপ্রকে তেল দেওয়ার চেষ্টা করলো, সেটা সবাই বুঝলো, তবে কেউ কোনো কথা বলতে চাচ্ছিল না। কুহুর কেন যেন দীপ্রর প্রশংসা শুনতে ইচ্ছে করে না। অন্য কোনো বিষয় হলে সে পাত্তাও দিত না, কিন্তু এই লোক প্রশংসার যোগ্য না, সেটা সত্য প্রশংসা হোক কিংবা মিথ্যা। ও পাশ থেকে বলল, কোনো কিছুই ম্যাজিক না না আপু, তুমি আগে এভাবে তো ঘোরাঘুরি করনি, তাই নতুন জিনিসে আকর্ষণ পাচ্ছ। কথাটা আয়ানার পছন্দ হলো না। আজ কুহু একটু বেশিই কথা বলছে, অথচ মেয়েটিকেও বোকাশোকা বলেই জানে। ঠিক আছে ঠিক আছে, এখন কথা বাদ দিয়ে পা চালা। এই ওদিকটায় ভাজার দোকান আছে, চল খাই। রাত্রি উচ্ছ্বাস নিয়ে বলতেই আয়ানা বিরোধ করে বলল, একদম না, এগুলো আমি খাবই না, শেষে আমার ব্রণ উঠবে। একদিন খেলে কিচ্ছু হবে না আয়ানা, তোমরা খাও রাত্রিপু, আমি খুবই হেলথ কনসার্ন। বলে মুখ ঘুরিয়ে নিল আয়ানা। ওকে আর কেউ টানলো না। দোকানের সামনে আসতেই ভাজার গ্রানে পেটে ইঁদুর নাচানাচি শুরু হলো। কুঞ্জ পেটুক স্বভাবের, ও সবার আগে বলল, আমি কিন্তু অনেকগুলো খাবো।
আয়না বড় বিরক্ত হলো। বলল, এত খাই খাই করিস কেন তুই? বোনের কথায় কুঞ্জর মুখটা ছোট হয়ে গেল। আপু সব সময় এমন করে। ওর মুখের ভঙ্গি দেখে দীপ্র বলল, এভাবে বলছিস কেন আয়ানা? ও খেতে ভালোবাসে, সেটা তো জানিসই। না মানে, তাই বলে সব সময়? বলে বিড়বিড় করে থেমে গেল আয়ানা। কথাটা দীপ্র একদমই পছন্দ করেনি। খাওয়া নিয়ে কথা শোনানো তোর ভারী অপছন্দের। কুঞ্জর মুখটা তখনও অন্ধকারে ছেয়ে আছে। কুঞ্জ, একটা প্রতিযোগিতা করবি? কি প্রতিযোগিতা দাদা ভাই? দেখব কে বেশি খেতে পারে, তুই নাকি আমি। কুঞ্জর মুখটায় হাসিতে ভরে উঠল। বলল, তুমি তো বেশি খাবে দাদা ভাই। দেখি না কে জিতে। তোর নিজের উপর ভরসা নাই? আছে, কিন্তু তুমি তো বড়। ঠিক আছে, তোর একটা সমান, আমার তিনটা। এবার খুশি তো? ওকে ওকে, তাহলে পারবো। বলেই কুঞ্জ দোকানটার ভেতরে চলে গেল। আয়নার মুখটা তখনও শুকনো। ও দাঁড়িয়ে। কুহু বলল, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? তোরা যা, আমি যাব না। দীপ্র কিন্তু কুঞ্জর সাথে সাথেই চলে গিয়েছে। আয়না না যেতে চাওয়ায় আর কেউ জোর করলো না। ওরা ও ভাজার দোকানটায় চলে গেল। আয়ানার একটু আশা ছিল দীপ্র ভাই হয়তো তাকে ডাকবেন, কিন্তু তেমন কিছুই হলো না। দীপ্র ব্যস্ত কুঞ্জ আর কণাকে নিয়ে। কণা নিজেও খেতে ভীষণ ভালোবাসে। ও জানিয়েছে এই প্রতিযোগিতায় অংশ নেবে। সেটা শুনে কুঞ্জর উচ্ছ্বাস বেড়েছে। তবে কুঞ্জ ভীষণ কঠোরভাবে বলে দিয়েছে, কণা আপু যেহেতু বড়, কুঞ্জর একটা সমান কণা আপুর দুইটা ধরতে হবে। কণা প্রথমে একটু ওর সাথে তর্ক করলেও শেষে কিন্তু মেনে নিয়েছে। সেই অনুযায়ী খাবার অর্ডার করেছে। কুহুর কাছে জানতে চাওয়া হলো সে কি খাবে। ও অন্যমনস্ক ছিল, একটু চমকালো। তারপর বলল, আমি কিছু খাবো না। এটা কেমন কথা? খাবি না কেন? এমনি। তোমরা খাও। আজব তো, এমনি আবার কি কথা? একটা কিছু খা। ভালো লাগছে না, শরীরটাও খারাপ রাত্রি আপু। এ কথার পর দীপ্র মুখ খুলল। বলল, কেউ না খেতে চাইলে জোর করিস না রাত্রি। কুহু তাকালো আর চোখে। দীপ্র কথার পিঠে রাত্রি বলল, তাই বলে কিছুই খাবে না? না খেতে চাইলে খাবে না, চাইলে বাইরে গিয়েও দাঁড়াতে পারে, সেটাই বরং ভালো হয়। কুহু আসলে বাইরে দাঁড়াতে চায়নি, বসতেই চেয়েছিল। তবে দীপ্রর বলা শেষ কথাটা ওর গায়ে লাগলো। ও একদম বসা থেকে উঠে দাঁড়ালো। এই কুহু, না খেলে বসে থাক। না রাত্রিপো, আমি বাইরে যাই। আয়না আপু তো ওখানে, বলেই পা বাড়ালো কুহু। দীপ্র নিস্তেজ চোখে তাকালো। ইচ্ছে করেই মেয়েটিকে রাগালো ও। এতে ওর কোনো খারাপ লাগা নেই। কুহু নিজেও তো দীপ্রকে রাগিয়েছে, তাই সমানে সমান দাঁড়ালো।